বোট এবং একটি নৌকার মালিক হয়েছেন এবং জলেই তার জীবন। সুতরাং তার সান্নিধ্যে আমরা যাচ্ছি। ছোটোখাটো ত্রুটি আপনারা মার্জনা করে নেবেন। এবং তারা নিজেরাও একজন এনজিও চালান এবং উনি, আমি শুনলাম যেটা, যে এখানকার যে লঞ্চ অ্যাসোসিয়েশন আছেন সেখানকার তিনি সভাপতিও বটেন এবং একজন সরকারি গাইডও বটেন। মানে এক অঙ্গে বহু রকম রূপ তার, এবং দেখছেন অক্লান্তভাবে তিনি কিন্তু সেবা আমাদের দিচ্ছেন এবং নিজে চালাচ্ছেন, নিজে ড্রাইভ করছেন, লঞ্চ চালাচ্ছেন। সুতরাং আমাদের তার সঙ্গে সঙ্গে আমাদের ইনপুটও দিচ্ছেন মাঝে মাঝে। তো আমরা তাকে আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা ছোট্ট একটু সংবর্ধনা উত্তরীয় করিয়ে দিচ্ছি। আমাদের শেখ জামালউদ্দিন ওনাকে সংবর্ধনা জ্ঞাপন করছেন, আমাদের কোষাধ্যক্ষ। নমস্কার, জোরে হাত দিয়ে দেবেন। তার সঙ্গে একটি আমাদের যে ছোটো একটি উপহার, ভাব এবং পেন এবং ডায়েরি। আমরা পেন ডায়েরিটা সবসময় আমরা দিই সব জায়গাতে। একবার জোরে দুটো কথা আমরা শুনে নেব। নমস্কার, আমি বিশ্বজিৎ হালদার। আমি সুন্দরবন টুরিস্ট গাইড একজন, তার সাথে সাথেই সব রকম এই আর কি। আমি জীবনের 6 বছর 7 বছর বয়স থেকে নদীর সঙ্গে যুক্ত। তখন বাবা মাছ ধরতে আসতো, বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে আসতাম। তারপরে মাঝখানে কিছুদিন গ্যাপ বলতে আমি বাড়ি ছিলাম না, আশ্রমে পড়াশুনো করেছি। তখন আমাদের বাড়িতে খুবই অভাব ছিল। এমপিড আশ্রমে থেকে পড়াশুনো করেছি, ওখানে মাধ্যমিক দেওয়ার পরে বাড়ি ফিরে আসি। তখন এতটাই বাড়ির পরিস্থিতি খারাপ, মাছের ব্যবসা শুরু। তখন আস্তে আস্তে একটু একটু করে আজকের এই পর্যন্ত 2003-4 সালের পর থেকে মাছের ব্যবসা শুরু করে আজকের এই পর্যন্ত এখন আমাদের মাছের ব্যবসাও আছে। তো যাই হোক, সুন্দরবন সম্পর্কে আপনাদের আমার ব্যক্তিগত জীবন শুনে লাভ নেই। সুন্দরবন সম্পর্কে একটু ধারণা দিতে যাচ্ছি ছোটো করে। গাইড দাদা একজন এসছে, উনিও আমাদের ঝড়খালির গাইড। আমরা একসঙ্গেই গাইডের কাজ শুরু করেছি, 2012-তে গাইডের কাজটা পেয়েছি আমরা। তো সেখান থেকে একসঙ্গে গাইডের কাজ করছি। আমরা যে সুন্দরবনে এলাম, সুন্দরবনটা কোথা থেকে, সুন্দরবনটা কোথা থেকে, সুন্দরী গাছটা কোথা থেকে? সুন্দরবনের জন্ম হয়েছে আনুমানিক আজ থেকে 3500 বছর আগে। গঙ্গা এবং ব্রহ্মপুত্রের মিলিত পলি জমে বঙ্গোপসাগরের মোহনার উপরে একটা বদ্বীপ তৈরি হয়েছিল, যেটাকে আজকে আমরা সুন্দরবন বলে চিনি বা জানি। তো এই যে বদ্বীপ তৈরি হলো, এখানে যে এত বড় সবুজ দেখতে পাচ্ছি, সবুজগুলো কোথা থেকে? মাটির পুরো তো কোনো না কোনো জায়গা থেকে বীজ এসে পড়ে আমাদের জমিতে ধান চাষ করলে তবে তো ধানটা হয়, তাহলে তো ধান হবে না। তো সুন্দরবনের জন্মলগ্নে দক্ষিণ এশিয়ায় ইন্দ্রমালয় অঞ্চলে কিছু ম্যানগ্রোভের গাছ ছিল। এই ম্যানগ্রোভগুলোর বেশ কিছু ব্যক্তিগত বৈশিষ্ট্য আছে যা আমরা অন্য কোনো গাছের মধ্যে দেখতে পাবো না। যেমন প্রত্যেকটা ম্যানগ্রোভের জরায়ু অঙ্কুরোদ্গম হতে দেখা যায়। জরায়ু অঙ্কুরোদ্গম, বীজ গাছে থাকাকালীন অঙ্কুরিত হয়ে যায়, অঙ্কুরিত বীজ গোটা খসে নিচে পড়ে। তো সুন্দরবনের প্রত্যেকটা ম্যানগ্রোভ, সুন্দরবনে কোনো কোনো তথ্যে পাওয়া যায় 87 প্রজাতির ম্যানগ্রোভ পাওয়া যায়, কোনো কোনো তথ্যে দেখা যায় 107 প্রজাতির ম্যানগ্রোভ সুন্দরবনে দেখতে পাওয়া যায়। সুন্দরবনে যে এত প্রজাতির ম্যানগ্রোভ একসাথে মিলেমিশে বাস করে, পৃথিবীর আর অন্য কোথাও একসাথে 107 বলি 87 বলি যাই বলি না কেন, এত প্রজাতির ম্যানগ্রোভ একসাথে মিলেমিশে বাস করতে দেখা যায়। তো এর কী হয়, বছরের নির্দিষ্ট সময় ডিসেম্বর জানুয়ারি মাসে গাছে ফুল ধরা শুরু হয়। মার্চ এপ্রিল মাসের পর থেকে এই সমস্ত গাছের ফুলগুলো পূর্ণাঙ্গ ফলে পরিণত হয়ে গোটা খুশে জলে পড়ে। আমরা এই যাচ্ছি, আমরা দেখতে পাবো মাঝে মাঝে দেখতে পাচ্ছি কালো পাতার সারি, ফল ভেসা, ওর মধ্যে কিন্তু বীজ আছে। এই অঙ্কুরিত বীজ যখন দক্ষিণ এশিয়া ইন্দ্রমালয় অঞ্চলে জলে পড়লো, এখন কি দক্ষিণা হাওয়া এবং বর্ষাকাল, এই দক্ষিণা হাওয়ার তালে ভাসতে 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 দেখা যায় কয়েক মাস পরে এসে বঙ্গোপসাগরের মোহনার উপরে যে একটা বদ্বীপ তৈরি হয়েছিল, এই বদ্বীপের চড়ে যখন শিকড় দিল, সুন্দরবনের জন্মলগ্নে কিন্তু তখন এত ঘন গাছ ছিল না। আজকে যে জঙ্গলের সাইড থেকে আমরা ভিজিট করতে করতে যাচ্ছি, দেখা যাচ্ছে 10 ফিট 12 ফিট ভিতরে আমরা কিছু দেখতে পাচ্ছি। এর কারণ কি, জঙ্গলের ঘনত্বের জন্য আমরা কিছু দেখতে পাচ্ছি না। আবার কিছু কিছু জায়গায় ফাঁকা আছে। আমরা ড্রাই ফরেস্টে কী হয়, জঙ্গল সাফারি করার সময় অনেক কিছুই দেখতে পাই, যেটা কিন্তু সুন্দরবনে আমরা দেখতে পাই না। এর কারণ ড্রাই ফরেস্টে আমরা গাড়ি নিয়ে যখন সাফারি করি, তখন দেখা যাচ্ছে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূর পর্যন্ত, অনেক সময় 500 মিটার দূর পর্যন্ত আমরা দেখতে পাই যে কিছু একটা জীবজন্তু গেলে পরে আমাদের নজরে আসে, যেটা কিন্তু সুন্দরবনের পক্ষে সম্ভব না। যে কারণে সুন্দরবনে এসে আমরা জীবজন্তু কম দেখতে পাই। তাই বলে কি ভেবে নেব সুন্দরবনে জীবজন্তু নেই? জীবজন্তু না হলে সারা পৃথিবীর কাছে আজকের একটা বিস্ময়কর জিনিস, 7ম আশ্চর্যের জন্য সুন্দরবনকে পাঠানো হয়েছিল। সুন্দরবন এখন 18তম স্থানে আছে। সারা পৃথিবীর আশ্চর্যজনক জিনিসের মধ্যে 18তম স্থানে আমাদের সুন্দরবন আছে।
এই একটা গাছ থেকে এই জরায়ু অঙ্কুরোদ্গমের ফলে সুন্দরবনের জন্মলগ্নে দেখা গেল কয়েক কিলোমিটার দূরে দূরে এক একটা গাছ, এখানে একটা গরান, ওখানে একটা হেতাল, ওখানে একটা ধদুল, ওখানে একটা পশুর, ওখানে একটা সুন্দরী, এইভাবে সুন্দরবনের জন্ম হলো। তো সুন্দরবনের জন্মলগ্নের পরে তখন কি হলো, এই ম্যানগ্রোভ যেটা একটা গরান গাছ জন্মেছিল 3 থেকে 3.5 বছর পরে এই গাছটা যখন পূর্ণাঙ্গ গাছে পরিণত হলো, এই অঙ্কুরিত বীজ ভোটা খসে যখন নিচে পড়লো, তখন দেখা যায় যেখানে গরান ছিল তার চারিধারে গরান গাছ জন্মে গেল, যেখানে হেতাল ছিল তার চারিধারে হেতাল গাছ জন্মে গেল। আমরা এখানে যে গাছ দেখতে পাচ্ছি সেখানে সেই গাছের প্রাধান্য বেশি সুন্দরবনে, অন্যান্য গাছ তার ভিতরে খুবই কম। এর কারণ এই জরায়ু অঙ্কুরোদ্গমের জন্য এটা সম্ভবপর হয়েছে, যেখানে যে গাছ সেখানে সেই গাছ। এই সুন্দর পরিবেশ, যেখানে যে গাছ সেখানে সেই গাছের এই সুন্দর পরিবেশের জন্য পরিবেশবিদরা মনে করেন যে একে সুন্দরবন বলা হয়। এছাড়া কি সুন্দরবনের জন্মলগ্নে কিন্তু সুন্দরবন নাম ছিল না, সমুদ্র বা সাগরের মোহনার উপরে একটা বদ্বীপ তৈরি হয়ে একটা বন বা জঙ্গল তৈরি হয়েছিল বলে তখন এর নামকরণ করা হয়েছিল সমুদ্র বন। এরপরে এমন একটা সময় ছিল সুন্দরবনে 2000-এর বেশি বাঘের অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছিল, তখন এর নামকরণ করা হয়েছিল ব্যাঘ্র জটি প্রকল্প। বিদেশিরা যখন আমাদের ভারতবর্ষে আসে জলপথ দিয়ে আসতে গিয়ে, এখন ভারত বাংলাদেশ ভাগ হওয়ার পরে যে অংশটা বাংলাদেশের পাটে পড়েছে এখানে চন্দ্রবন বলে একটা জায়গা আছে। তো এই পথ দিয়েই আমাদের ভারতবর্ষে আসতে হতো জলপথে। তো জলপথ দিয়ে আসতে গিয়ে আমাদের যারা ছিল কেউ বলতো চন্দ্রবন, কেউ বলতো চন্দ্রবন, ওরা ওদের টান টান ভাষায় বলতো সান্ডারবন। এই সান্ডারবন কথা থেকে পরবর্তী দিনে সুন্দরবন কথাটা এসেছে। এবং আমাদের লোকপ্রচলিত কথা যা আছে, সুন্দরবনে সুন্দরী গাছ থাকার জন্য এর নামকরণ করা হয়েছে সুন্দরবন। সুন্দরবন করতে গেলেও অনেকটা ধারণা এসেছে। সুন্দরবন যে এলো আজকে সারা পৃথিবীর মানুষের কাছে বিস্ময়কর জিনিস, রয়্যাল বেঙ্গল টাইগার, চিতল হরিণ, এগুলো কোথা থেকে? সুন্দরবনের জন্মলগ্নে 102টো দ্বীপ, 25,500 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে সুন্দরবন ছিল। আমরা আমাদের প্রয়োজনে কাটতে কাটতে সুন্দরবনের বিস্তীর্ণ অংশ অর্থাৎ 54টা দ্বীপ আমরা দখল করে ফেলেছি। সুন্দরবন যখন সংরক্ষণের প্রয়োজন আছে মনে হলো মানুষের, তখন দেখা গেল অলরেডি সুন্দরবনের অর্ধেকের বেশি অংশ আমরা দখল করে ফেলেছি। 48টা দ্বীপ অবশিষ্ট আছে। 1976 সালে আইন করে যখন বন কাটা বন্ধ করা হলো, সুন্দরবনের 102টো দ্বীপের মধ্যে মানুষ অলরেডি 54টা দ্বীপ দখল করে ফেলেছে, 48টা অবশিষ্ট পড়ে আছে। এই যে 48টা অবশিষ্ট দ্বীপ পড়েছিল, এই 48টা দ্বীপের এরিয়া হলো 10,263 বর্গ কিলোমিটার। এই 10,263 বর্গ কিলোমিটার এরিয়ার মধ্যে আমাদের ভারতবর্ষে আছে 4,263 বর্গ কিলোমিটার, বাংলাদেশে আছে 6,000 বর্গ কিলোমিটার। অর্থাৎ আমাদের তুলনায় বাংলাদেশের সুন্দরবনের অংশটা অনেকটাই বেশি। তো সুন্দরবনের যখন বাংলাদেশের এরিয়াটা বেশি, আমাদের দিকে এরিয়াটা কম, অথচ একটা মজার বিষয় হলো বাংলাদেশের তুলনায় আমাদের ভারতীয় পাটে বাঘের সংখ্যাটা অনেকটাই বেশি। কারণ আমাদের ভারতীয় পাটে যে 4,200 বর্গ কিলোমিটার এরিয়া আছে, এর বিস্তীর্ণ অংশ সংরক্ষিত বনাঞ্চল হিসাবে ঘোষণা করেছে। আমরা যে টাইগার রিজার্ভ ফরেস্ট এরিয়াটা ঘুরছি, এর ক্যাম্প আছে সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি, বুড়িজাবরি, ঝিঁয়েখালি, হরিখালি, নেতিধোপানি। এই 7টা-8টা ক্যাম্প আছে। এই ক্যাম্পগুলো আমরা টুরিস্টরা ঘুরতে পারি। তো এই এরিয়াটা হলো 800 বর্গ কিলোমিটার। আমাদের যে ভারতীয় পাটের সুন্দরবনটাকে এটা পরিচালনার সুবিধার্থে 2টো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্ট, যার আয়তন 2585 বর্গ কিলোমিটার। বাকিটা আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ ফরেস্ট, অর্থাৎ বাংলায় জীব পরিমণ্ডল। জীব পরিমণ্ডলের মধ্যে কটা ক্যাম্প আছে? মণি ক্যাম্প, কলস ক্যাম্প, চুলকাটি প্রোটেকশন ক্যাম্প, এবং যারা ভগবতপুর কোনো সময় যাওয়া হয়েছিল, ভগবতপুর যে ক্রোকোডাইল প্রজেক্ট আছে, ভগবতপুরের অপোজিটে আমাদের ওই ক্যাম্পগুলোতে কিন্তু নামতে দেওয়া হয় না। দক্ষিণ চব্বিশ পরগনা, জয়নগর, হ্যাঁ, আর একটু আগোটা